সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকবেন সেটাই প্রত্যাশা করি। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সম্প্রতি বেশ কিছু সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার জন্য আবেদন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সেই গ্রেপ্তারি পরোয়ানা সেনা সদর দপ্তরে পৌঁছাবার পূর্বেই সেনা কর্মকর্তাদের হেফাজতে নেওয়া হয়েছে। এভাবে অ্যাডজুট্যান্ট জেনারেল প্রেস ব্রিফিং করেছেন। এর আইনগত দিক নিয়ে আজ আলোচনা করব। বাংলাদেশের সেনাবাহিনীর জন্য নির্দিষ্ট একটি আইন আছে, 1952 সনের আর্মি অ্যাক্ট। কর্মরত সেনাবাহিনীর যে কোনো সদস্য কর্মকর্তারা দায়িত্বরত অবস্থায় কোনো অপরাধ করলে, অন্যায় করলে, আইন বহির্ভূত কোনো কর্মকাণ্ড করলে সে আইনে তাদের বিচার হবার বিধান রয়েছে, বা তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া যাবে সেটা সেখানে বিধৃত আছে 1952 সালের আর্মি অ্যাক্টে। শেখ হাসিনা সরকার আমলে বিভিন্ন সময় যারা ডিজিএফআই বা অন্যান্য সংস্থায় কাজ করেছেন সেনাবাহিনীর কর্মকর্তারা, তাদের বিরুদ্ধে অভিযোগ আসলে সেই অভিযোগের বিচারটা কিভাবে হতে পারে, গুম এবং অন্যান্য অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিডি যেটা, সেখানে অভিযোগ দাখিল করার প্রেক্ষিতে চিফ প্রসিকিউটরের আবেদনে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এর ভিতরে বেশ কিছু রয়েছেন কর্মরত সেনা কর্মকর্তা, কেউ এলপিআরে, কেউ রিটায়ারমেন্টে চলে গেছেন। টেলিভিশনে এবং অন্যান্য যোগাযোগ মাধ্যমে খবর পেয়েই সেনা সদর দপ্তর তড়িঘড়ি করে তাদেরকে হেফাজতে নিয়েছেন এবং প্রেস ব্রিফিং করে জানিয়েছেন যে তাদের হেফাজতে নেওয়া হয়েছে একজন ছাড়া। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন কোনো ওয়ারেন্ট এখনো তারা পাননি। ওয়ারেন্ট পৌঁছাবার পূর্বেই অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বশীল সেনা কর্মকর্তাদের, এত সংখ্যক কর্মকর্তাদের হেফাজতে নেওয়ার ঘোষণাটা প্রেস ব্রিফিংয়ে জানানো হলো। ততক্ষণ তারা নির্দিষ্টভাবে কোনো কাগজপত্র পাননি, তা সত্ত্বেও তাদের হেফাজতে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিলেন। যিনি প্রেস ব্রিফিং করছিলেন তার বডি ল্যাঙ্গুয়েজ সবকিছু মিলে কি অনুমান হয়? একজন আইনজীবী হিসাবে আমি এই বিষয়টাকে খতিয়ে দেখেছি। বাংলাদেশের সংবিধান সর্বোচ্চ আইন। এই সংবিধানের 147-এর 2 অনুচ্ছেদ উল্লেখযোগ্য। যে কর্মে নিয়োজিত যেভাবে শপথ নিয়েছেন সেই দায়িত্ব পালনকালীন সময়ে তাকে সেই আইনের আওতায় বিবেচনা করতে হবে। দ্বিতীয়ত, আইসিটি অ্যাক্টের যে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতিকে দিয়ে যে একটা অধ্যাদেশ, সেই অধ্যাদেশের প্রসঙ্গটা নিয়ে আলোচনা করতে হবে। সংবিধানের 93 অনুচ্ছেদে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারবেন, এই ক্ষমতা তাকে দেওয়া হয়েছে শর্ত সাপেক্ষে। কোন শর্ত? তার উল্লেখযোগ্য একটি শর্ত, এমন কোনো অধ্যাদেশ তিনি জারি করতে পারবেন না যেটা সংসদও করতে পারে না। দ্বিতীয়ত, এমন কিছু তিনি জারি করতে পারবেন না যেটা সংবিধানের কোনো বিধিবিধানকে পরিবর্তন করে ফেলে। এখন আইসিটি অ্যাক্টকে সংবিধানে সুরক্ষা দেওয়া হয়েছে। কার্যত আইসিটি অ্যাক্ট সংবিধানের অংশে পরিণত হয়েছে। তাই যদি হয় তাহলে ওই আইসিটি অ্যাক্টে যে বিধান নাই সেই বিধান রাষ্ট্রপতিকে দিয়ে একটা অধ্যাদেশের মাধ্যমে যুক্ত করে দিলে তা কি পূর্ণাঙ্গ আইন হবে? আইনের দৃষ্টিতে কি বলে? না, কারণ ওই বিধান সংবিধানে নাই, আর ওই আইসিটি অ্যাক্ট সংবিধানে সুরক্ষা পেয়েছে। দ্বিতীয়ত, রাষ্ট্রপতি যে অধ্যাদেশ দেবেন সেই অধ্যাদেশ জাতীয় সংসদ যদি অনুমোদন না করে তাহলে ওই অধ্যাদেশ বাতিল হয়ে যাবে স্বয়ংক্রিয়ভাবে। তাহলে যে অধ্যাদেশ এই জাতীয় আইনগত বিষয় সাপেক্ষ এবং সংবিধানে সংরক্ষিত, প্রোটেক্টেড, যেটা পার্লামেন্ট পাশ করবে কি করবে না
তার কোনো নিশ্চয়তা নেই, সেই অধ্যাদেশের ভিত্তিতে কারো বিচারের জন্য অগ্রসর হওয়া বা কোনো সংগঠনকে বাতিল ঘোষণা করা, এটা কতটা আইনসিদ্ধ? একজন অতি সাধারণ আইনজীবী হিসাবে আমার প্রায় 40 বছরের আইন পেশার অভিজ্ঞতার আলোকে বলবো, এটা কোনোভাবেই ফেয়ার না, কোনোভাবেই স্বচ্ছ না, কোনোভাবেই গ্রহণযোগ্য না। আচ্ছা, আমরা ধরে নিই নির্বাচন হবে, নির্বাচনের পরে একটা পার্লামেন্ট আসবে, যারাই আসুক না কেন, সেই পার্লামেন্ট যদি রাষ্ট্রপতির এই অধ্যাদেশটাকে অ্যাপ্রুভ না করে, অনুমোদন না করে, তাহলে এই অধ্যাদেশের ভিত্তিতে যে বিচারটা করা হলো নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে, সম্পূর্ণরূপে বেআইনি হয়ে যাবে। কারণ গোড়া যেটা, ভিত্তি যেটা, সেটাই যদি অনুমোদিত না হয়, এই ট্রাইব্যুনালে যারা তদন্ত রিপোর্ট দাখিল করলেন, যে বিচারকরা ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু করলেন, যারা আদালতের কাছে দাবি জানালেন, তারা কি গ্যারান্টি দিতে পারবেন যে আগামীতে যে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্ট এটাকে পাশ করবেই? তাহলে কারা পার্লামেন্টে আসবে সেটাও কি তারা আগাম জেনে গেলেন? না, জানার কথা না। এই সব কিছু অস্বচ্ছ, আইন বহির্ভূত, সাংবিধানিক বিধিবিধানের যদি ইন্টারপ্রিটেশন করা হয় তাহলে তার বহির্ভূত হবে। কেন করা হচ্ছে? টার্গেটটা হচ্ছে একটি পক্ষকে বিনাশ করে দেওয়া, রাজনৈতিক একটি মতলব নিয়ে এটা করা, যেটা আরো স্পষ্ট হয়েছে। ডক্টর ইউনূসের প্রেস সেক্রেটারি খুব ক্লিয়ার করে বলেছেন, এই সংখ্যকের বাইরে আর কাউকে গ্রেপ্তারের জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পরিকল্পনা নেই। তাহলে খুবই পরিষ্কার, যেটা একটা পরিকল্পনার ভিতর থেকে করা হচ্ছে, এটা অ্যাজ ইউজুয়াল অতি সাধারণ কোর্টের বিচার প্রক্রিয়ায় হচ্ছে না, পরিকল্পনা নিয়ে করা হচ্ছে। পরিকল্পনা কে করছেন? সরকার পরিকল্পনা করছে। আশা করি দর্শক শ্রোতা আপনাদের কাছে পরিষ্কার যে পরিকল্পিতভাবে বিচারের নামে এমন একটি প্রক্রিয়া নিয়ে অগ্রসর হওয়া হচ্ছে। দিন তো কারো জন্য সমান যাবে না, আগামীতেও এ বিষয়টা আলোচনায় আসবে। দর্শক শ্রোতা, একদিন প্রমাণিত হবে যেটা সুপরিকল্পিতভাবে বিচারের নামে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই প্রক্রিয়াটা সাজানো হয়েছে এবং তার একটি ফলাফল সৃষ্টি করা হয়েছে। আমি আশা করব এ জাতীয় অপপ্রচেষ্টার থেকে সংশ্লিষ্ট সবাই বিরত থাকবেন। একইভাবে আশা করব বাংলাদেশ সেনাবাহিনী মহান মুক্তিযুদ্ধের মধ্য থেকে প্রতিষ্ঠিত দেশমাতৃকার স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী, এই বাহিনীকে যেনতেন অসৎ উদ্দেশ্যে অনির্বাচিত ক্ষমতা দখল করা ব্যক্তিদের মেটিকুলাস ডিজাইনে কোনোভাবে যাতে ক্ষতিগ্রস্ত করতে না পারে সে বিষয়টিও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিবেচনা করবেন।